দর্শক, শুরুতে আজ ভালো খবর দেই। বিএসএমএমইউ এর এক গবেষণা বলছে অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারী ৯৮% মানুষের শরীরে অ্যান্টিবডি মিলেছে। আর আজই ঢাকায় ওই টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে। এই ঘটনার ভেতর আর এক গবেষণা আছে এবং তারা বলছে টিকা নিয়েছেন এমনদের চেয়ে টিকা নেননি এমন রোগী হাসপাতালে যাচ্ছেন অন্তত ১৬% বেশি। এ পর্যন্ত ভালো খবরই ছিল, কিন্তু আমাদের হাতে আরেকটি প্রতিবেদন আছে এবং সেখান থেকে তথ্য এসেছে যে বেসরকারি বেশ কিছু হাসপাতালে ঢালাওভাবে আইসিইউতে থাকা রোগীদের কিছু ইনজেকশন দেওয়া হচ্ছে এবং এই সমস্ত ইনজেকশনের অনুমোদন নাকি কেবল ক্লিনিক্যাল ট্রায়ালে, কিন্তু অভিযোগ এসেছে ৩২% ব্যবহারের। আরেকটু জানতে চাই আমরা। শুরুতে আজ এ প্রসঙ্গ, তারপর ধাপে ধাপে কথা হবে অন্য ইস্যুতে। যাচ্ছি আজকের বিস্তারে। বেসরকারি কোভিড হাসপাতালে আইসিইউতে থাকা রোগীদের এভাস্টিন এবং অ্যাক্টিমেট্রা ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে এবং অভিযোগটা এমন যে ইনজেকশন দেওয়া হচ্ছে ঢালাওভাবে, অথচ এই ইনজেকশনগুলো শুধু পরীক্ষামূলক ব্যবহারের অনুমোদন ছিল মাত্র। আরও ভেঙে বললে মাত্র 2% আইসিইউ রোগীকে দেওয়ার নিয়ম থাকলেও অভিযোগ এসেছে 95% রোগীকে অ্যাক্টিমেট্রা ইনজেকশন দেওয়া হচ্ছে। এমনকি প্রতিদিন এই দুটি ইনজেকশন ব্যবহারের পরিসংখ্যানও কারো কাছে নেই। ডাক্তারদের প্রেসক্রিপশন নিয়েই এই সমস্ত ইনজেকশন কিনতে আসছেন অনেক রোগীর স্বজন। বাজারে এভাস্টিনের 3 ডোজের দুটি ইনজেকশন প্রায় 4 লাখ টাকা এবং অ্যাক্টিমেট্রার দাম প্রায় 6 লাখ টাকা। এমন পরিস্থিতিতে পড়ে বেশিরভাগ রোগীর পরিবারই এখন দিশেহারা। এই দুটি ইনজেকশন সুইজারল্যান্ড থেকে আমদানি করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। এটা পুশ করতে হবে ডায়াবেটিস, এই শুধু লাঞ্চে একটু আছে এই জন্য দিচ্ছে। ওনার অবস্থা মানে খুব ভালো না, ঠিক আছে। তো উনি বলছে যে একটা ইনজেকশন তোমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তোমরা এটা দিতে পারো, পরে আবার রোগীর মানে খারাপ কিছু হয়ে গেলে পরে দিয়ে আফসোস করবা যে মানে স্টকে নাই, আসলে পারে মানে দামের কথাটা মানে জিজ্ঞাসা করি নাই আমি, যেহেতু নাই বিষয়টা হচ্ছে এরকম। আমি প্রতিদিনই আসতেছি খোঁজ নেওয়ার জন্য, যেহেতু আমার ওটা লাগবে। বিষয়টি আরও গভীরে আমরা যেতে চাই। আমাদের সঙ্গে আছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ এবং পুরো প্রতিবেদনটি যিনি তৈরি করেছেন সহকবি ডলার মেহেদি, তিনি তো আমাদের সঙ্গে আছেনই। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। এবং অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ, আপনি আমার সঙ্গে আমার সহকর্মীর বক্তব্যটা আশা করি শুনবেন, তাহলে সেখান থেকে আপনার সঙ্গে কথা বলতে আমার সুবিধা হবে। ডলার মেহেদি, একটু বলবেন আসলে আপনার প্রতিবেদনেই তথ্যটি এসেছে যে বেসরকারি হাসপাতালগুলোতে 2 ধরনের ইনজেকশন ব্যবহার করা হচ্ছে এবং আপনি বলছেন ঢালাওভাবে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্বজনরা। ঢালাওভাবে আসলে ঠিক কীরকম একটু ব্যাখ্যা করবেন, আর অভিযোগটা যারা করছেন মূলত তাদের বক্তব্যগুলো কী ছিল সংক্ষেপে একটু জানাবেন ডলার। রাকিব, আমি আসলে এই ইনজেকশন যারা কোভিড আইসিইউতে আছে, অর্থাৎ আপনি জানেন যে আমাদের সরকারি এবং বেসরকারি দুটো পর্যায়ে হাসপাতালগুলো কিন্তু আছে যারা আসলে এই কোভিড রোগীদের চিকিৎসা দিচ্ছেন। শুধুমাত্র বেসরকারি যে কোভিড হাসপাতালগুলো আছে সেখানে আইসিইউতে থাকা রোগীদের দুটো ইনজেকশন কিন্তু আসলে দেওয়া হচ্ছে জীবন বাঁচাতে। বলা হচ্ছে যে একটি হচ্ছে অ্যাক্টিমেট্রা আর একটি হচ্ছে অ্যাভাস্টিন, দুটোই কিন্তু ইনজেকশন। এবং এই আপনাকে যদি বলি অ্যাক্টিমেট্রা ইনজেকশন এর দাম যদিও আপনার কোম্পানি থেকে যদি কেউ ৪৩,০০০ করে পার ডোজ নেয়, এটা কিন্তু বাইরে আরও 1 লাখ থেকে 1,20,000, অর্থাৎ দোকানে এটা কিন্তু আপনি এই ইনজেকশন দুটো কিন্তু ঢাকার কোনো ফার্মেসিতে পাবেন না। এটি কিছু সিন্ডিকেট ব্যবসায়ীরা কিন্তু এটা কক্ষীভূত করে নিয়েছে এবং তাদের কাছ থেকে এটা ইনজেকশনটা নিতে হবে। সেই ইনজেকশনে এই অ্যাভাস্টিনটা গড়ে 3 ডোজ পড়ছে গড়ে প্রায় 4 লাখ টাকা এবং অ্যাক্টিমেট্রার 3 ডোজের দাম হচ্ছে প্রায় 6 লাখ টাকা। তো যারা আসলে এই ইনজেকশনটা নিচ্ছেন তারা কিন্তু অধিকাংশই রোগী আছে তাদের আসলে বেসরকারি কোভিড হাসপাতালে, এবং তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলেছে যে তাদের চিকিৎসকরা তাদেরকে এই দুটি ইনজেকশন দিতে বলেছে। আপনি জানেন যে আমাদের গাইডলাইনে কিন্তু অ্যাক্টিমেট্রাতে ইনজেকশনে বলা হয়েছে যে এটা কিন্তু গাইডলাইনে পরিষ্কার কোনো তথ্য দেওয়া নাই, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে কোভিড গাইডলাইন আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে অ্যাক্টিমেট্রা ইনজেকশন মাত্র 2% রোগীকে দেওয়া হবে, তাও জরুরি পরিস্থিতিতে। কিন্তু আমরা আমাদের ঢাকার বেসরকারি ক্লিনিকগুলোতে দেখছি যারা আইসিইউতে আছে প্রায় পরিসংখ্যান যদি টানা হয়, অনেকের সাথে আমার কথা হয়েছে, আপনি শুনলেন যে কিছুক্ষণ আগে রোগীর স্বজনরা বলছেন যে সেই হিসেবে প্রায় 90 থেকে 95% রোগীকে কিন্তু অ্যাক্টিমেট্রা দেওয়া হচ্ছে। এবং অ্যাভাস্টিন সেটি আসলে শুধুমাত্র ট্রায়ালের জন্য ইনজেকশনটি দেওয়া হয় এবং এই ট্রায়ালের ইনজেকশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি ইন্টারভিউতে শুনেছেন কিছুক্ষণ আগে যে একজন বলেছেন যে তার ল্যাবে তার এক রোগী ভর্তি আছে 17 নম্বর বেডে, ওখানকার আইসিইউ ডক্টর কিন্তু তাকে এই
যে ইনজেকশনটা আপনাকে অ্যাভাস্টিন যে ট্রায়ালের যে ইনজেকশন সেটি কিন্তু চিকিৎসার জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ এবং এর দামগুলো অনেক বেশি। এবং এই ইনজেকশন ব্যবহারের স্বজনরা বলছে যে ডাক্তাররা যখন তাদেরকে এসে বলছে যে ইনজেকশনটা দিলে হয়তো রোগী বাঁচবে, এমন পরিস্থিতিতে আসলে স্বজনদের কিছু করার থাকে না। আপনি জানেন যে এখন সরকারি হাসপাতালগুলোতে কিন্তু কোভিড হাসপাতালগুলোতে কোনো আইসিইউ খালি নেই, এবং আমার সরকারি কোভিড হাসপাতালে চিকিৎসকদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু আসলে কোনো সরকারি কোভিড হাসপাতালে কিন্তু এই দুটো ইনজেকশন ব্যবহার করা হয় না। যারা কোভিড আইসিইউতে আছে, আইসিইউ প্রয়োজন পড়ছে যেসব কোভিড রোগীদের, তারা কিন্তু কোনো রোগীকে চমৎকার ডলার, আপনার বক্তব্য স্পষ্ট, প্রতিবেদন আমরা দেখেছি, আপনি আছেন আমাদের সঙ্গে, এবং বোধ করে অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ আপনি পুরো বিষয়টা শুনছিলেন আমাদের সহকর্মীর বক্তব্যটা। দেখুন, এভাস্টিন এবং অ্যাক্টিভেট্রা খরচের বিষয়টা না হয় পরে আসি, 6 লাখ 4 লাখ টাকা বিশাল অঙ্কের খরচ, সেটা না হয় পরে আলাপ করছি। একটু বলবেন এই যে ইনজেকশনগুলোর কথা বলা হচ্ছে, ঠিক কোন পর্যায়ে গেলে আসলে ইনজেকশনগুলো দেওয়া হয়, এবং প্রয়োজনের বাইরে যদি কেউ ব্যবহার করে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়? একজন বিশেষজ্ঞ হিসেবে আপনার বক্তব্যটা আমি একটু জানতে চাই, অন্তত এই দুটো ইনজেকশনের ক্ষেত্রে। না, ধন্যবাদ আপনাকে। দুটো ইনজেকশনই আসলে হয় কি, প্রথম কথাটা হলো যে এখনো কোভিড-19 এর এগেইনস্টে কোনো স্পেসিফিক ড্রাগ কিন্তু আবিষ্কার হয় নাই। যেগুলো দেওয়া হয় আসলে সিমপ্টমেটিক সাপোর্টিভ রোগীর লক্ষণ অনুযায়ী দেওয়া হয় তো, এবং সব রোগীদের সবকিছু যে লাগে তাও না। যেমন মাইল্ড কেসে তো এই ধরনের রোগী লাগে না, বা মডারেট কেসেও কিন্তু লাগে না। এই ওষুধগুলো কিন্তু দেওয়া হচ্ছে, এটা সত্য। একদম ঢালাও বলাটা ঠিক কতদূর জাস্টিফাইড এবং আমি মনে করি না যে ঢালাও সবাই দেয়, বা সব খবর তো আমি রাখি না। তবে এটা দেওয়া যেতে পারে। রোগী যখন সিরিয়াস হয়ে যায়, আমরা একটা টেস্ট করি ব্লাডে, এটাকে IL-6 বলে। আমরা যখন এই যে কোভিডে প্রথম দিকে যে ভাইরাসের জন্য কিন্তু রোগীর অবস্থার জটিলতা হয় না, 7 থেকে 10 দিন পরে কতগুলো সোজার কথা একটা রিয়াকশনারি আমরা মেডিকেল তাই বলি সাইটোকাইন স্টর্ম, এইটা দিলেই আসলে রোগীর জটিলতা গুলো বাড়তেই থাকে। আমরা তখন বুকের এক্সরে করে দেখি, সিটি স্ক্যান দেখি, ব্লাডে একটা টেস্ট করি, IL-6 বলে। এতে যাদের হাই থাকে তাদের অনেক সময় দেখা যায় এই রোগটা আসলে কিন্তু একটা স্পেসিফিক ডাক না, তবে দিলে অনেক রোগীদের কিন্তু রেসপন্ড করে, ভালো থাকে। প্রথম কথা হলো যে দাম বেশি, এটা তো ডিপেন্ড করে কোম্পানি কোথা থেকে আনে, সাপ্লাই কিরকম দেয়, ব্যবসা কিরকম করে, এটা তো তাদের ব্যাপার। কিন্তু সব রোগী কিন্তু ঢালাও দেওয়া হয় না, ঢালাও কিন্তু লাগেও না। সিরিয়াস রোগী, জটিল রোগী, সিটি স্ক্যানে চেঞ্জ দেখা হয়, যদি এরকম ম্যাক্সিমাম চেঞ্জ থাকে, এবং ব্লাডের টেস্টটা IL-6 বলে, এটা যদি কারো হাই থাকে সেখানে কিন্তু দেওয়া। যদিও ট্রায়াল ডাক, অনেক কিছুই তো ট্রায়াল চলছে এখনো, সারা পৃথিবীতেও চলছে, দিয়ে দেখা যায়। কিন্তু অনেকে একটু বলেন কি যে পার্শ্ব প্রতিক্রিয়ার এটার পর যে রেসপন্সটা পাওয়া যায় তার ভিতরে আছেই পার্শ্ব প্রতিক্রিয়া, তো আছেই। সব রোগী তো সব ওষুধেই তো পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পার্শ্ব প্রতিক্রিয়ার সাথে কোনো মেডিসিন নেই। আমরা চেষ্টা করব রোগীর বেনিফিট আর পার্শ্ব প্রতিক্রিয়া কোনটা বেশি লাভজনক। যখন দেখি যে বেনিফিট হওয়ার সম্ভাবনা বেশি, ভালো থাকে বেশি, সেখানে কিন্তু আমাদের চান্স নিতেই হয়। যেমন এই ধরনের দিলে অনেক সময় লাংয়ের লিভারের প্রবলেম থাকে, কিডনির প্রবলেম থাকে, কারণ যদি হার্টের মধ্যে কিন্তু টেস্ট করে নেওয়া হয়। যারা যারা দেয় আমি জানি, যতদূর আমার বিশ্বাস, কারণ লিভার ফাংশন যদি নর্মাল থাকে, কিডনি যদি নর্মাল থাকে, তার ক্রিয়েটিনিন নর্মাল, এগুলো থাকলে তাহলে একটু আমি আপনার কাছে আসছি। আমি এখানে আমার সহকর্মীর কাছ থেকে একটু জেনে আসি। ডলার, আপনি নিশ্চয়ই শুনছেন অধ্যাপক ডক্টর এবিএম আব্দুল্লাহর বক্তব্য। ঢালাওভাবে বলার যে প্রেক্ষাপট, স্বজনদের অভিযোগে, সেই প্রেক্ষাপটে যৌক্তিকতা আরেকটু একটু স্পষ্ট করবেন, কারণ আপনি নিজেই বলেছেন যে 2% জায়গায় 95% দেওয়া হচ্ছে রোগীকে, এমন একটি বিষয় উঠে এসেছে। সেক্ষেত্রে ব্যবহারের আগে নির্দিষ্ট কোনো পরীক্ষার প্রয়োজন হয় কিনা, এবং যদি হয় তাহলে রোগীগুলো সেটা পালন করছে কিনা, এই প্রেক্ষাপটটা আপনি দেখে এসেছেন কিনা ডলার? রাকিব, আমার গতকালকে কিন্তু আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। আপনি জানেন যে কোভিডে সবচেয়ে বড় বাংলাদেশের শুরু থেকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শুরু থেকে কিন্তু চিকিৎসা দিয়ে আসছেন, এবং সেখানে যে আইসিইউ বেড আছে প্রায় 20টার কিছু বেশি, সেখানে কিন্তু পরিচালকের সাথে কথা হয়েছে, আমার আইসিইউ ডক্টরের সাথে কথা হয়েছে, এবং মেডিসিন ডক্টরদের সাথেও কথা হয়েছে। তারা আমাকে যেটি জানিয়েছেন যে এই যে প্রথমত অ্যাভাস্টিন যে ইনজেকশনটা, এটি কিন্তু আসলে ট্রায়ালের জন্য আপনি জানেন যে ট্রায়ালের জন্য যখন এটা ব্যবহার করা হয় তখন কিন্তু আমাদের দেশে একটি কমিটি আছে, আমাদের দেশে ইথিক্স একটা কমিটি আছে, তাদের কাছে অনুমতি নিতে হয় যে আপনি এই ইনজেকশনটা 5 জনকে দিবেন, এবং 10 জনকে দেওয়ার পর তাদের আসলে কি পরিস্থিতি হচ্ছে সেটা কিন্তু আসলে বিষয়টা জানা যায়। এবং সেখানে আপনি আরেকটি জিনিস দেখে থাকবেন যে এই যে অ্যাক্টিমেট্রা যে ইনজেকশন, সেটিতে ডাক্তাররা বলছে যে আসলে আমরা ঢাকা মেডিকেলে কিন্তু এই দুটো ইনজেকশন একদম ব্যবহার করা হয় না। পরিচালক কিন্তু স্পষ্ট বলেছেন যে ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে আমরা ইনজেকশনগুলো
আমরা রোগীদের দিতে চাই না, কারণ এটা আমাদের চিকিৎসার গাইডলাইনে নেই। বরং যে অ্যাক্টিমেটটা, যেটা শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে কোভিড চিকিৎসার যে গাইডলাইন, সেখানে কিন্তু দেওয়া আছে, শুধু বলা হয়েছে যে যাদের অবস্থা খুব খারাপ হবে তাদেরকে আসলে 2% রোগীকে। কিন্তু আপনি যদি একটু দেখে থাকেন যে আমাদের যে সবচেয়ে বড় বড় আইসিইউ বেস যে হাসপাতালগুলো আছে, যেমন ইম্পালস, পপুলার, আপনি একটু আমি খোঁজ নিয়েছি, আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন যে অধিকাংশ রোগীকে কিন্তু এই 2টো ইনজেকশন দেওয়া হচ্ছে। আচ্ছা, ডলার আপনি আছেন আমাদের সঙ্গে। ডাক্তার এবিএম আব্দুল্লাহ, বিষয়গুলো আপনি শুনছিলেন, হয়তো আপনার অভিজ্ঞতা আরো স্পষ্ট হবে। একটু 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 জানতে চাই আপনার কাছে, কিছু ইনজেকশনের কথা আমরা এটা তো জানছি, এর বাইরেও আমরা শুনতে পাই বিচ্ছিন্নভাবে, যেমন আপনার সঙ্গে কথা হচ্ছিল আইভারমেকটিন জাতীয় ওষুধগুলো নিয়ে, এবার এই দামি ইনজেকশনের কথা আমরা শুনতে পাচ্ছি। তো এই ইনজেকশন যেই প্রতিষ্ঠানের মাধ্যমে রোগী পর্যন্ত পৌঁছাচ্ছে, তারা আসলে কথা বলেননি কোনো, আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করছিলাম। সব কিছু মিলে আসলে নতুন করে পর্যবেক্ষণের প্রয়োজন আপনি অন্তত দেখেন কিনা এই প্রেক্ষাপটে? না, ধন্যবাদ আপনাকে। আমাদের মিস্টার ডলার যে কথাগুলো বললেন, এই কথাটা আসলে আমি তার সঙ্গে একমত যে বিভ্রান্তিকর। কারণ একটা লোকজন মারা যাচ্ছে, সিরিয়াস, আমরা কি তাকে বাঁচানোর চেষ্টা করবো না? সবাই দিবে, এই কথা আমি বলি না। আমি তো বললাম স্পেসিফিক কতগুলো ইন্ডিকেশন আছে দেখে। আর ডলার যে কথাটা বললো সিরিয়াস, আইসিইউ তো সিরিয়াস রোগী যায়। আইসিইউ মানেই কিন্তু ক্রিটিক্যালি ইল পেশেন্ট, ওখানেই যায়। এখন এটা প্রথম কথা হলো যে কেউ দেয় কেউ দেয় না, এটাও সত্য। তো ভেরি পার্সেন্ট করতেই পারে। কারণটা হলো, একটা কথা আমি শুরুতেই কিন্তু বলছি, এটা কিন্তু যেহেতু কোভিড এর এগেইনস্টে কোনো স্পেসিফিক ড্রাগ নাই, সুনির্দিষ্ট কিন্তু চিকিৎসা নাই, সেজন্য রোগীর লক্ষণ অনুযায়ী সিমটোমেটিক এন্ড সাপোর্টিক এইভাবে কিন্তু দেওয়া হয়। এবং রোগীর ব্লাড টেস্ট করা হয় বা অন্যান্য টেস্ট করা হয়, তার সিটি স্ক্যান আছে, লিভার ফাংশন, কিডনি ফাংশন, হার্টের টেস্ট, এবং তার সিমটম লক্ষণ অনুযায়ী ব্লাডে তার জটিলতা অনুযায়ী অনেক টেস্ট কিছু লাগতেও পারে, সেই অনুযায়ী কিন্তু করা হয়। রুটিনলি ঢালাও যে খাওয়ায় কথাটা কিন্তু সত্য নয়। আর ডলার যে কথাটা বললেন, আপনি যে কথাটা বললার প্রবলেম যেটা হবে, কোন রোগীকে দিলে তাহলে তো রোগীরা তো বিভ্রান্তিতে পড়বে, কারণ আপনি নিজে তো ডাক্তার না, এবং সব ডাক্তারের মতামত যে এক হবে এমন কিন্তু কথা নাই। সারা পৃথিবীতেই তো এরকম হচ্ছে মোরলেস, কারণ সুনির্দিষ্ট যখন চিকিৎসা থাকে না তখন একটু বিভ্রান্তিকর থাকতে পারে, এটা সত্য। কিন্তু এগুলো তো মেডিসিন, তো তার এমন না যে আমরা নিজেরা তৈরি করে বানায় দিচ্ছি, তাদের কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। অনেক দেশে কিন্তু এগুলো দিচ্ছে। ইভেন অনেক ড্রাগ নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি, যেমন অ্যান্টিভাইরাল রেমডিসিভির নিয়েও কন্ট্রোভার্সি, অনেকে দেয়, অনেক কিছু তো ব্যান্ডই করেছে, দেয় না, অনেক দেশে দেওয়া হয়। যেমন ফেভিপিরাভির আছে, ফেভিপিরাভির বলে, এটাও একটা অ্যান্টিভাইরাল, এটা নিয়েও কন্ট্রোভার্সি আছে। এই যে আইভারমেকটিন যে কথাটা আপনি শুরুতেও বললেন, কিন্তু অনেকে দেয় অনেকে দেয় না, অনেক দেশে কিন্তু দিচ্ছে, আবার অনেকে দিচ্ছে, এখনো ট্রায়াল চলতেছে। এগুলোর মূল কারণটা হলো স্পেসিফিক যদি ড্রাগ না থাকে। যেমন আমি একটা কথা প্রায়ই বলি, সমুদ্রে যখন ডুবে যাচ্ছেন তখন তো মানুষ খড়কুটা ধরেও তো বাঁচার চেষ্টা করে। আমরা যখন ক্রিটিক্যালি আইসিইউ রোগী ভর্তি মানেই কিন্তু মনে রাখেন ক্রিটিক্যালি কেয়ার, ক্রিটিক্যালি ইল, সিরিয়াস। জি, অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, আপনি এই কথাটা প্রতিবারে আমাদের সঙ্গে বলেন যে বেঁচে থাকার জন্য খড়কুটো হলো একটা অবলম্বন ধরে বাঁচতে হয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে কতক্ষণ বাঁচতে পারবো, এমন কোনো বিষয়টা তো আসলে বিবেচনা আনা দরকার। এই স্বল্প সময়ের মধ্যে আসলে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, বেশ কিছু বিষয় আসলে স্পষ্ট হলো। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ এবং আমাদের সহকর্মী ডলার মেহেদি। আমরা আসলে মূলত যেই দুটো ইনজেকশন নিয়ে কথা বলছিলাম, সেই ইনজেকশন দুটোর প্রেক্ষাপট এবং কতটুকু পার্শ্ব প্রতিক্রিয়া, কতটুকু বাস্তবতা, সেটা আসলে বোঝার চেষ্টা করছিলাম দর্শক।